আসসালামু আলাইকুম। আমরা গত সেশনে আসলে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাশন করছিলাম, স্পেশালি হচ্ছে কোম্পানি আইনের। সেটি হচ্ছে যে একটা কোম্পানি যখন রেজিস্টার করা হয় তার রেজিস্টার অফিস নিয়ে আমরা কথা বলেছিলাম, রেজিস্টার অফিসের ঠিকানা ব্যবহার জনিত বিভিন্ন কথা বলেছিলাম। তারপরে হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং নিয়ে কথা বলেছি, মোস্ট ইম্পর্টেন্ট সেকশন 81। সো আজকে আমরা আসলে আরেকটা মিটিং, সেটা হচ্ছে স্ট্যাটুটরি মিটিং। এটি আসলে সব কোম্পানির জন্য প্রযোজ্য না, সেটি আপনারা নিশ্চয়ই জানেন যে স্ট্যাটুটরি মিটিং বা সংবিধিবদ্ধ যে মিটিং, এটি আসলে সব সব কোম্পানির জন্য না। এটা হচ্ছে আপনার পাবলিক লিমিটেড কোম্পানি এবং শেয়ার এবং আরো কিছু ক্ষেত্রে এটা প্রযোজ্য, বাট প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটি প্রযোজ্য না। সো আমরা ওই সংশ্লিষ্ট সেকশনগুলো 83 থেকে একটু কুইকলি দেখে নিব, তারপরে আমরা আসলে আরো কিছু ডিসকাশন আজকে করতে চাচ্ছি। সো আই হোপ যে আমার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে অনেক। জি স্যার। ওকে ওকে ওকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সংবিধিবদ্ধ সভা বা সংবিধিবদ্ধ প্রতিবেদন। তার মানে হচ্ছে সংবিধিবদ্ধ সভা এবং হচ্ছে একটা স্ট্যাটুটরি মিটিং এবং স্ট্যাটুটরি হচ্ছে রিপোর্ট, এটা ইম্পর্টেন্ট। তো আমাদের যেটা হচ্ছে যে শেয়ার দ্বারা এবং গ্যারান্টি দ্বারা সীমিত দায় কোম্পানির কার্যশুরুর অধিকার পাওয়ার 30 দিনের মধ্যে, কিন্তু 80 দিনের 30 দিনের পর এবং 80 দিনের মধ্যে সদস্যগণের জন্য একটি সাধারণ সভা করতে হবে, যা সংবিধিবদ্ধ সভা নামে অভিহিত হয়ে থাকে। আচ্ছা, এই সংবিধিবদ্ধ সভা অর্থাৎ স্ট্যাটুটরি মিটিং আপনার 1 মাসের আগে নয় এবং 6 মাসের পরে নয়, এই দুটোর ভিতরে করতে হয়। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং, অত্যন্ত জরুরি দুটো কথা আপনাদেরকে বলে নিই। আপনারা কেউ কি জানেন যে আসলে একটা কোম্পানি ফর্ম করার কত দিনের ভিতরে তার পেইড আপ ক্যাপিটাল টাকা শেয়ার হোল্ডার বা ডিরেক্টরদের কাছ থেকে জমা নিতে হয়? এই টাইম লিমিটটা কতদিন বলেন তো? 6 মাস স্যার। না, 2 মাস। 2 মাস, 2 মাসের ভিতর জমা দিতে হয়। আচ্ছা, আরেকটা কথা বললেন তো, এটা আপনার মাথায় রাখলেন যে আমরা একটা কোম্পানি ফর্ম করলে এটা আমরা যদি ফার্দার কোনো ঝামেলা অ্যাভয়েড করার জন্য আমরা খেয়াল রাখবো যেন 2 মাসের ভিতরে পেইড আপ ক্যাপিটালটা জমা দেওয়া হয়। আচ্ছা, এবার বলেন তো যে একটা কোম্পানি ফর্ম করার কতদিনের ভিতরে ফার্স্ট অডিটর নিয়োগ দিতে হয়? ফার্স্ট অডিটর, প্রথম অডিটর কোম্পানির। কোশ্চেনটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। কয় দিনের ভিতর বলেন তো? এটা হচ্ছে 1 মাস। এই কথাগুলো কেন বললাম, এই টাইম ফ্রেম গুলো খুব বেশি জটিল না, আপনাদের খুব বেশি কিছু করতে হবে তাও আমি বলছি না। তো এই কারণে আমি জাস্ট কয়েকটা জিনিস বলছি যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা জানি যে কতগুলো জিনিস নিয়ে যেহেতু আপনারা একটু কনফিউশন হতে পারে, দ্যাটস ওয়াই আমি কিন্তু বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল আপনারা খেয়াল করেছেন যে আমি বললাম যে হচ্ছে যে 1 মাসের ভিতরে অডিটর নিয়োগ করতে হয়। 2 মাসের ভিতরে হচ্ছে আপনার বেসিকলি ইউ হ্যাভ টু পে ইউর পেইড আপ ক্যাপিটাল, যেটা কমিটেড থাকে। এবং এরপরে আমি যেটা বলছি সেটি হচ্ছে বলছি যে মানে শেয়ার দ্বারা গ্যারান্টি দ্বারা সীমিত দায় এবং শেয়ার দ্বারা যে তৈরি কোম্পানি, যেটা পাবলিক লিমিটেড কোম্পানি নট প্রাইভেট কোম্পানি, তাদের একটা সংবিধিবদ্ধ সভা অর্থাৎ স্ট্যাটুটরি মিটিং করতে হবে এবং স্ট্যাটুটরি মিটিং এর পরে একটা স্ট্যাটুটরি রিপোর্ট ক্রিয়েট করতে হয়। সো এই জিনিসগুলো আপনারা জাস্ট জেনে নিলেন। তাহলে আমরা বলছি যে কোম্পানির পরিচালনা পর্ষদ সংবিধিবদ্ধ সভার 21 দিনের পূর্বে প্রত্যেক সদস্যের নিকট এই এই ধারার বিধান অনুসারে একটি সংবিধিবদ্ধ প্রতিবেদন প্রেরণ করবেন। তবে কোম্পানির কোনো সদস্য সংবিধিবদ্ধ প্রতিবেদন নির্ধারিত সময়ের পর প্রেরণের পরেও যদি কোনো আপত্তি উপস্থাপন না করেন, তবে প্রতিবেদন যথাসময়ে প্রেরণ করা হয়েছে বলে গণ্য হবে। এই লাইনটার অর্থ হচ্ছে, ধরেন আপনি নর্মালি স্ট্যাটুটরি মিটিং হচ্ছে 1 মাস থেকে 6 মাসের ভিতরে করতে হবে। এখন ধরেন যে আপনি এটা এর আগে 21 দিন আগে একটা মিটিং করার 21 দিন আগে একটা রিপোর্ট আপনাকে পাঠাতে হবে শেয়ার হোল্ডারদের কাছে। এখন আপনি 21 দিনের ভিতর পাঠালেন না, কিন্তু কোনো শেয়ার হোল্ডার এটা নিয়ে আপত্তি করে নাই, বলে নাই যে না আমাদেরকে ভুল করছে বা আমাদেরকে এটা ঠিক করে নাই, এই ধরনের কথা বলে নাই। যদি শেয়ার হোল্ডাররা এই ধরনের আপত্তি না করে, তাহলে বেসিক্যালি আপনি এটা ধরে নেওয়া হবে যে আপনি টাইমলি রিপোর্টটা পাঠিয়েছেন। এই পয়েন্টটা বোঝা গেল? লাতু সরকার কি বলার চেষ্টা করলাম কথাটা? লাতু সরকার জি স্যার। যদি মাইনে নিছে তারা শেয়ার হোল্ডাররা, তারা নিয়ে আপত্তি না করলে এটা নিয়ে আসলে আর কোনো সমস্যা নেই, বাট নিয়ম 21 দিনের ভিতরে এটা পাঠাইতে হবে। ওকে ওকে, তাহলে আমরা এটাও বুঝলাম। তাহলে আমরা সেকশন 83 বুঝলাম। এবার হচ্ছে দেখেন সংবিধিবদ্ধ সভা যদি কেউ আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, এখানে যদি কেউ আপত্তি করতে চায় 21 দিনের মধ্যে কি করতে হবে? লাস্ট ডেটে করলেও আপত্তিতে গণ্য হবে?
না না, আপত্তি যে কোনো সময় করতে পারবে। এটা ওই কি আসলে কমপ্লায়েন্স গুলো এরকম বলা আছে, আমি আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে কোম্পানি অ্যাক্টের যে গত কয়েকদিন আগে আমরা একটা সেমিনার করলাম। আমি তো জানি না আপনারা যে কোম্পানি সেক্রেটারিয়াল ইস্যুগুলোর ভিতরে যে ইনস্টিটিউট, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি অফ বাংলাদেশ। সেখানে আমি মেম্বার এবং কাউন্সিলে আছি, সেমিনার কনফারেন্স কমিটির চেয়ারম্যান। আমরা একটা সভা করলাম, এখানে RJC রেজিস্ট্রার সাহেব ছিলেন, হ্যাঁ, এবং অনেকেই মানে একাধিক বাণিজ্য মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি ছিলেন। সো আমরা ডিসকাশন করলাম যেটা, সেটা হচ্ছে আসলে কোম্পানি অ্যাক্টের কোন প্রপারলি একদম ডেডিকেটেড অভিভাবক কম। মানে বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আপনারা হয়তো যারা আগ্রহ আছে এরা মজা পাবেন। সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, এটার ইয়েকে ওনার কারা, ইনকাম ট্যাক্সের অর্ডিন্যান্স হচ্ছে কি হচ্ছে না, কোথায় কি ব্যত্যয় ঘটাচ্ছেন, কোথায় কি ঝামেলা করছেন, কে দেখে বলেন তো? এটা স্ট্রিক্টলি দেখে কে? এনবিআর দেখে স্যার। এনবিআর। এনবিআর তো কোনো ছাড় কখনো কাউকে দেয় না, খুবই স্ট্রিক্টলি দেখে, এবং এনবিআর কিন্তু একটা ভয়াবহ রেগুলেটর। ওকে, এরপরে বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং এবং নন ব্যাংকিং এর উপরে প্রচুর ল ট দিয়ে তারা এটাকে কন্ট্রোল করে। বাংলাদেশ ব্যাংক এটা একটা স্ট্রং রেগুলেটর। এরপরে আসেন আপনি হচ্ছে যে লিস্টেড কোম্পানি হলে ঢাকা, সরি, প্রথম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, এবং পরবর্তীকালে হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যদি এখানে আপনি লিস্টেড থাকেন। চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ঢাকা হলে ঢাকা, আর বোথ হলে বোথ। এই তিনটা জায়গা আপনি কোনো ভুল ভ্রান্তি করে কিন্তু পার পাওয়া কঠিন। কিন্তু একটা জায়গায় এসে এই যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির এখানে একটু লোকবলের সংকট প্লাস একটু চ্যালেঞ্জ রয়ে গেছে। চ্যালেঞ্জ হচ্ছে এই কোম্পানি একটা হচ্ছে ডাইরেক্টলি আন্ডার মিনিস্ট্রি অফ কমার্স। হ্যাঁ, এখন মিনিস্ট্রি অফ কমার্সে এই কোম্পানি ওনার কি মিনিস্ট্রি অফ কমার্স নিজে, নাকি হচ্ছে RJC প্রপারলি 100% ওনার? এই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা হয়। সো যে কারণে আলটিমেটলি আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। কোম্পানি অ্যাক্টের এই যে ধরেন 1% কোম্পানি হচ্ছে ওপিসি। হ্যাঁ, ওপিসি আপনাদেরকে পড়িয়েছিলাম। ওপিসিতে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি একটা প্রাইভেট কোম্পানি চাইলে আপনি লেটস সে 1 লাখ টাকা দিয়েও একটা প্রাইভেট কোম্পানি করতে পারেন। তো প্রাইভেট কোম্পানি যেটা হচ্ছে 2জন ডাইরেক্টর নিয়ে করা মিনিমাম, সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। সো এখানে 1 লাখ টাকা দিয়ে করতে পারছেন, কিন্তু তার চেয়ে ছোট কোম্পানি হচ্ছে ওপিসি, যেটা 1% কোম্পানি। ওপিসির মিনিমাম পেইড আপের কথা বলা আছে 25 লাখ, আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এটা রেশনাল না। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কেউ চাইলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 1 লাখে করতে পারে। তাহলে একটা ওপিসি করতে গেলে মিনিমাম 25 লাখ টাকার পেইড আপ লাগবে। এটা অনেক ক্ষেত্রে রেশনাল না। সো এই বিষয়গুলো নিয়ে অনেক কিছুটা এমবিগুইটি আছে। এই জন্যই কিন্তু আমরা যারা কোম্পানি ল নিয়ে প্র্যাকটিস করতে চাইবো বা এই জিনিসগুলো কাজ করতে চাইবো, তাদের স্কোপটা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি মানে কি, সব কোম্পানিগুলো কিন্তু এটা নিয়ে খুব একটা ওয়ারিড না। বাট সামনে একটা সময় কিন্তু এনবিআর যেরকম সিরিয়াস সব বিষয়, এটাও সিরিয়াস হবে। কারণ এফআরসি আসার পরে সিএন ইনস্টিটিউট সহ সবাই যেরকম সিরিয়াস এফআরসির ব্যাপারে, সিমিলারলি আপনার আইসিএমএ প্রফেশনও সিরিয়াস। এবং সিএ ইনস্টিটিউটের কোয়ালিটি যদি বলি অনেক অনেক বেড়েছে। মানে আমরা বলি সিএ অডিটের কোয়ালিটি হিউজলি বেড়েছে। সিমিলারলি আমরা যদি বলি যে RJC এই জায়গাটাতে যদি অ্যাড্রেস করে, তাহলে কোম্পানির সুশাসন, কোম্পানি কর্পোরেট গভর্নেন্সটা বাড়বে। তো এটা জাস্ট আমি কথা প্রসঙ্গে বললাম। তো আপনারা যে যেটাই করেন, যেমন অনেকরা এসিপি বা রিপোর্টিং শিখবে, কিন্তু সঙ্গে এই কোম্পানি আইনের প্র্যাকটিসটা করতে থাকেন, বিকজ এটা সামনে অনেক ভ্যালুয়েবল হবে। এনিওয়ে, তো আমরা হচ্ছে সংবিধিবদ্ধ সভা প্রতিবেদন নিয়ে কথা বললাম। সো এখানে নিয়ে আসলে আর তেমন বেশি কিছু বলতে চাই না। এরপরে আমরা আসতে চাই হচ্ছে যে সংবিধিবদ্ধ সম্পর্কে ডিটেইল এখানে বলা আছে। সো এটা নিয়ে আর আমরা যেহেতু মেইন জিনিসটা বুঝলাম, এবং একবার একটা কোম্পানি লাইফ টাইমে একবার করতে হয়, এটা করতে না পারলে ব্যর্থতা হিসেবে অনধিক 5,000 টাকা হচ্ছে এই ধারার বিধান পালনে ব্যর্থ হলে কোম্পানির পরিচালক বা কর্মকর্তা যিনি দায়ী হবেন, তিনি 5,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তবে মনে রাখতে হবে এই ধারার কোনো কিছুই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য না, যেটা আমি শুরুতে আপনাদেরকে বলে নিছি, যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য না। তো সেই ক্ষেত্রে আমাদের এতটা জরুরি না, কারণ প্রথম হচ্ছে যে আমরা মোস্ট অফ দ্য যে কোম্পানিগুলো করি, যেমন ধরেন RJC তে যে রেজিস্টার্ড কোম্পানি আছে, সেখানে যদি 2 লাখ কোম্পানি ধরেন, সেখানে হচ্ছে যে মাত্র 10,000-এর মতো আছে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, বাদ বাকি 1,90,000 হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কারণে আপনার হচ্ছে যে মানে এটা একটু লেস ইম্পর্টেন্ট, বিকজ আমরা পাবলিক লিমিটেড কোম্পানি খুব কমই দেখি। বাট লিস্টিং এ যেতে হলে যে আপনার হচ্ছে যে কোম্পানি আইন অনুযায়ী আমরা বা লিস্টিং এর রেগুলেশন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি লিস্টিং এ যাইতে পারে না, এটা সম্ভব না, বিকজ তাদের শেয়ার সংখ্যা তো 50 জনের মধ্যে লিমিটেড। সো প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি যেতে চায়, তাহলে কি করতে হবে বলেন তো আমাকে কেউ একজন, যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি লিস্টিং এ যেতে চায়, তার কি করতে হবে? মিনিমাম স্যার বলবেন? মিনিমাম 7 জন লাগবে স্যার।
শেয়ার হোল্ডার? না না না, আমি একটু একটু বলি। সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে আপনার কোম্পানিকে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হবে মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কনভার্ট করতে হবে পাবলিক লিমিটেড কোম্পানিতে। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। কেন? বিকজ হচ্ছে যে এইটা করতে যে আপনি যে কথাটা বললেন, যদি দেখা যায় ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সংখ্যা 7-এর নিচে আছে, তাহলে তাকে 7-এর উপরে করতে হবে। অনেকে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি গত ক্লাসে বলছিলেন স্যার এটা কঠিন লাগে। কঠিন লাগবে না, আমরা একটু ডিসকাস করি। দেখেন, একটু একটু বোঝার চেষ্টা করি। ধরেন প্রাইভেট লিমিটেড কোম্পানির মিনিমাম শেয়ার সংখ্যা হচ্ছে 2 আর ম্যাক্সিমাম হচ্ছে 50 ফার্স্ট। ওকে, অনেক। সো পাবলিক লিমিটেড কোম্পানির মিনিমাম শেয়ার সংখ্যা 7। এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি পাবলিক লিমিটেড কোম্পানি করতে চায়, তাহলে যদি ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সংখ্যা 7 বা 7-এর অধিক হয়ে থাকে আগে থেকে, তাহলে তো কিছু করার নেই, জাস্ট কনভার্ট করলেই হলো। হ্যাঁ, একটা প্রসেস আছে, কোম্পানি একটা 231 ধারা এটা বলা আছে, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে যে যখন একটা কোম্পানি প্রাইভেট কোম্পানি শেয়ার হোল্ডারের সংখ্যা 3 জন, 5 জন, 6 জন, তখন যেটা করতে হবে মিনিমাম 7 জন আগে করে নিতে হবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। সো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি চায় যে সে লিস্টিং এ যাবে, তাহলে সে কনভার্সন করেই পাবলিক লিমিটেড কোম্পানি করতে পারে। এখন ধরেন এবার উল্টা বলি তো, লাতু সরকার বলেন তো, একটা পাবলিক লিমিটেড কোম্পানি তারা অনেক বড় কিছু চিন্তা করে করছিল বা লিস্টিং এ যাবে বলে ডিসিশন নিছিল, পরে দেখে যে পাবলিক লিমিটেড কোম্পানির খরচ বা অন্যান্য গুলো বেশি এবং আকার বড়, সো তারা ডিসিশন নিল যে প্রাইভেটে চলে আসবে। এটা কি সম্ভব পাবলিক থেকে প্রাইভেটে আসা? সম্ভব স্যার। জি স্যার, সম্ভব স্যার। এটাও সম্ভব, বিকজ কনভার্সন ইজ অ্যাডভার্স কনভার্সন ইজ এর পরের সেকশনটাই 232 বলা আছে হাউ টু কনভার্ট দ্য পাবলিক লিমিটেড কোম্পানি ইনটু প্রাইভেট। তো আপনারা তাহলে একটু দেখে নিলেন যে কোম্পানি একটা যে 404টা সেকশন, আমি বারবার বলি যে 404টা সেকশন, 404 সেকশনস, এবং এখানে খণ্ড আর স্যার 11টা খণ্ড। জি স্যার, আর 12টি স্যার শিডিউল আছে, যেটাকে শিডিউল বলে। হ্যাঁ, মানে আমরা যদি বাংলায় বলি শিডিউল, মানে ওইটা তো শিডিউল ইংরেজিতে। যাই হোক, শিডিউল আছে হচ্ছে 12টা বা স্কেডিউল আছে 12টা। সো এটা আপনি বললেন যেটা। সো এই যে 404টার ভিতরে আমরা এখন 83-84 নিয়ে কথা বলছি, আর আমি বলছি 231 এবং 232-এ এই প্রাইভেট, হাউ টু কনভার্ট দ্য প্রাইভেট লিমিটেড কোম্পানি টু পাবলিক লিমিটেড কোম্পানি, এবং পাবলিক লিমিটেড কোম্পানি এগেইন ইনটু প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো এটা করার ব্যাপার আছে। সো আমরা জিনিসগুলো বুঝে নিলাম, আমাদের কাছে ইজি হয়ে গেল। এখন আপনি আসেন যে 84 সেকশনে কি বলছে। এইটা আর একটা ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, নাম দেখেই কিছুটা গেস করা যাচ্ছে রিকুইজিশন জনিত বিশেষ সাধারণ সভা। আসলে মূলত যে ব্যাপারটা হচ্ছে, এখন আমি আপনার একটা কথা বলি তো, বলেন তো, ধরেন আপনি একটা কোম্পানি চালায় কারা বলেন তো? আপনার কি একজন শেয়ার হোল্ডাররা চালায় না ডাইরেক্টররা চালায়? কে চালায়? বোর্ড অফ ডাইরেক্টর। ডাইরেক্টররা চালায়, বিকজ ডাইরেক্টররা শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে বোর্ডে বসে, তারা চালায়। শেয়ার হোল্ডারদের ক্ষমতা বছরের একটা পার্টিকুলার দিনে, সেই দিনটা কোনটা বলেন তো শেয়ার হোল্ডারদের ক্ষমতা? এজিএম। লাইক যে আমরা জনগণ যখন সরকারকে নির্বাচন করি, তখন জনগণের একটা পাওয়ারের দিন আছে, সেটা কোনটা? ভোটের দিন। সিমিলারলি ওইটা। এখন কোশ্চেন হচ্ছে, এখন আপনি মনে করছেন যে এই এজিএম এর আগেই আপনি সংক্ষুব্ধ যে আপনার একটা সভা করা দরকার, কথাবার্তা বলা দরকার, কিন্তু বোর্ড অফ ডিরেক্টর মিটিং ডাকছে না, তখন কি করা যাবে? এটা ভেরি ইন্টারেস্টিং। সেটাকেই বলা হয় যে রিকুইজিশন জনিত বিশেষ সভা। সেটা কেমন আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে কোম্পানির সংবিধিতে যাই থাকুক না কেন, শেয়ার মূলধন বিশিষ্ট কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ইস্যুকৃত প্রাপ্ত শেয়ারের মূলধনের ধারকগণের 1/10 মানে হচ্ছে 10% বা সবার ভোটদানের অধিকার আছে এমন সদস্যের 1/10 নিকট হতে যদি রিকুইজিশন পান, তবে কোম্পানির পরিচালকগণ অবিলম্বে বিশেষ সাধারণ সভা, স্পেশাল জেনারেল মিটিং আহ্বানের ব্যবস্থা করবেন। রিকুইজিশনকারীরা রিকুইজিশন পত্রে সভার উদ্দেশ্য উল্লেখ করে তাতে স্বাক্ষর করবেন এবং কোম্পানির প্রধান কার্যালয়ে জমা দিবেন। যদি পরিচালকগণ রিকুইজিশন জমা দেওয়ার 45 দিনের মধ্যে সভা আয়োজনের উদ্দেশ্যে রিকুইজিশন জমা দেওয়ার 45 দিনের মধ্যে জমা দিবে, আর হচ্ছে যদি পরিচালকগণ রিকুইজিশন জমা দেওয়ার 45 দিনের মধ্যে আহ্বানের উদ্দেশ্যে রিকুইজিশন জমা দেওয়ার 100 দিনের মধ্যে, মানে আপনার রিকুইজিশনকারীরা বা শেয়ারের মূলধনের দিক থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা রিকুইজিশন জমা দেওয়ার 3 মাসের মধ্যে এরূপ সভা আয়োজন করতে না পারে, আহ্বান করতে পারবেন। এবং এই সভা হচ্ছে মানে 45 দিন হচ্ছে আপনার রিকুইজিশন জমা দেওয়ার ভিতরে বোর্ড মিটিং করে
তারা 3 মাসের ভিতরে এই মিটিংটা করতে হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে মোট কথা, যে 3 মাসের ভিতরে তাদের এই মিটিংটা করতে হবে। 3 মাসের মধ্যে এরূপ সভা আহ্বান করতে পারবেন এবং এই সভা আহ্বানের সকল নিয়ম কানুন পালন করেই আহ্বান করতে হবে। তাহলে এবার আমাকে বলেন যে এটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো কি, যে ধরেন বোর্ড অফ ডিরেক্টররা, আবার আমি বলছি বিষয়টা গুছিয়ে, যে বোর্ড অফ ডিরেক্টররা কোম্পানি পরিচালনা করেন, কিন্তু বোর্ড অফ ডিরেক্টররা মনে করছেন না কোনো মিটিং দরকার আছে, কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররা মনে করছেন যে কোম্পানির এমন একটা আর্জেন্ট ইস্যু আছে যে ইস্যু নিয়ে সাধারণ শেয়ার হোল্ডারদের মতামত দেওয়ার বা এখানে কথা বলার দরকার। তখন তারা কোম্পানির মোট শেয়ারের 1/10 মানে 10% শেয়ার হোল্ডার, সেটা হচ্ছে ভ্যালুতে বা সংখ্যায় তারা হচ্ছে অ্যাপ্লাই করবে হচ্ছে হেড অফিসে, এবং ওই যেটা কোম্পানির যে কার্যালয়, মানে প্রধান কার্যালয়, এবং সেখান থেকে তারা এর 3 মাসের ভিতরে এই সভা, এই রিকুইজিশন পাওয়ার 3 মাসের ভিতরে এই সাধারণ সভা আয়োজন করবে। তবে সাধারণ সভা আয়োজন করার অন্যান্য নিয়মগুলো মানতে হবে, যেমন প্রপার নোটিশ করতে হবে, এজেন্ডা দিতে হবে, এবং কি জন্য চাচ্ছে শেয়ার হোল্ডার এটা কিন্তু শেয়ার হোল্ডার মেনশন করবে। আমার মনে হয় যে ক্লিয়ারলি বোঝা গেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এইটা আরেকটা জিনিস আমরা জানলাম এডিশনাল। এরপরে আমরা বলছি কোম্পানি শেয়ার হোল্ডারদের ব্যর্থতার কারণে, কোম্পানির পরিচালকদের ব্যর্থতার কারণে যথাসময় সভা আহ্বান না করার কারণে রিকুইজিশনকারীরা যদি কোনো ব্যয় করেন, তবে কোম্পানি দোষী পরিচালকদের কোম্পানি হতে প্রাপ্ত ফিস বা পারিশ্রমিক হতে কেটেও তা রিকুইজিশনকারীদের প্রদান করবে। ধরেন আপনি মিটিং এর জন্য আপনার মিটিং এর জন্য অ্যাপ্লাই করলেন, পরিচালকরা মিটিং এ আয়োজন করতে চাচ্ছেন না, যদি না চান তখন তারা প্রয়োজনে কোর্টে যাইতে হইতে পারে সাধারণ শেয়ার হোল্ডারদের। এই কোর্টে যাওয়ার যত খরচ, এটাও কিন্তু ওই ডিফল্টিং ডাইরেক্টরদের দিতে হবে, যারা ডিফল্ট করছে মিটিং আয়োজনে তাদেরকে দিতে হবে। এবার হচ্ছে সাধারণ সভা এবং ভোট প্রদান। এটাও আরেকটা ইন্টারেস্টিং। ওই যে আপনার হচ্ছে যে সাধারণ সভায় ভোট হয় কেন বলেন তো? সাধারণ সভায় কেন ভোট হয় বলেন তো? কেন ভোট হয় সাধারণ সভায়? ভোটটা হয় কেন? পরিচালক নির্বাচন, প্রতিনিধি নির্বাচন করার জন্য। হ্যাঁ, প্লাস হচ্ছে যদি কোনো এজেন্ডা থাকে যেটা হচ্ছে পাস করতে হবে, সেই এজেন্ডাগুলোর জন্য ভোট হয়। তো কি বলছে দেখেন, সভা ও ভোট প্রদানে সম্পর্কিত বিষয়ে কোম্পানির সংবিধিতে থাক বা না থাক, কোম্পানির সভার কিছু বিধানাবলী কার্যক্রম করতে হবে। যেমন বার্ষিক সাধারণ সভার 14 দিনের নোটিশ, যেটা বলেন তো 14 দিনের নোটিশের ব্যাপারে আমি একটা কথা বলেছিলাম লাস্ট সেশনে, কি বলছিলাম বলেন তো? এই যে এজিএম এর যে সাধারণ সভা 14 দিন নোটিশটা বিষয়টা চেঞ্জের কথা বলছিলাম। হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ বলেন তো? 21 দিনের হয়েছে। এইটা হচ্ছে নতুন কোম্পানি অ্যাক্ট। হ্যাঁ, এটাতে 21 দিন করা হচ্ছে। তো আমার এই স্লাইডটাও চেঞ্জ করতে হবে, এই 14 দিন রেখে ব্র্যাকেটে লিখতে হবে নতুন কোম্পানি আইন অনুযায়ী 21 দিন, যেহেতু অলরেডি। হ্যাঁ, তো 21 দিন হবে আসলে, ঠিক আছে? মানে 14 দিনের জায়গায় 21 দিন হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো বার্ষিক সভা 14 দিনের নোটিশ, এবং অন্যান্য সভা যেমন স্পেশাল মিটিং এর জন্য 21 দিন ছিল। এই কারণে সব মিটিং এ একই নিয়ম আনছে, 14, 21, এটা ঝামেলা হয় বুঝতে, এই জন্য সব 21 করে ফেলছে। আগে এজিএম ছিল হচ্ছে 14 দিন, আর সব ছিল ইজিএম, টিজিএম, স্পেশাল মিটিং সব 21 দিন। এখন বলছে না, সব 21 দিন, তাহলে সুবিধা হবে। সো এটা একটা ভালো চেঞ্জ আমি বলবো, যেটা এখন আর 14 আর 21 দিনে এখনো স্যার ওই এজিএমটা 14 দিনে করে স্যার, ওই 21 দিনেরটা। ওই জন্যই বলছি যে এই কারণে দুটাই রেখেছি, বাট এটা তো হয়ে যাবে, কারণ নতুন আইন তো প্রয়োগ অলরেডি হয়ে গেছে। এখন কোশ্চেন হচ্ছে যে ওই যে বললাম যে আরজেসির কন্ট্রোল বা এই জায়গাগুলো নিয়ে সমস্যা আছে, বাট স্টিল আপনি হচ্ছে যে যেহেতু আগের আইনে 14 দিন আছে, দীর্ঘদিন ছিল, 1994 সাল থেকে এই পর্যন্ত 14 দিনই আছে, নতুন কোম্পানি একটা 21 দিন করা হয়েছে এজিএম এর, ঠিক আছে? সো এজিএম 21 দিন মানে হচ্ছে মূলত হচ্ছে যে সব মিটিং এ 21 দিনের নোটিশ হয়ে গেল এখন। সো যাই হোক, এখানে বার্ষিক সাধারণ সভা 14 দিন এবং অন্যান্য সভার 21 দিনের নোটিশ দিয়ে সভা আহ্বান করতে হবে। তবে ভোটদানের অধিকার সম্পন্ন সকল সদস্য যদি সম্মতি দেন, তবে তার স্বল্প সময়ে বার্ষিক সাধারণ সভা করা যেতে পারে। হ্যাঁ, এবং অন্য ক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধনের ধারক শতকরা 95% ভোটদানের অধিকারী সংখ্যক সদস্য, অথবা শেয়ার মূলধন না থাকলে ভোটের অধিকারী 95% সদস্য সম্মতি দিলে সভা আহ্বান করা যেতে পারে। তফসিল 1 অনুযায়ী সকল সদস্যদের সভার কার্যাদির বিবরণ নোটিশে প্রদান করতে হবে। তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো যে ধরেন আপনি নোটিশ কম সময় দিলেন,
কিন্তু সবাই যদি মনে করে যে না আমরা এটা আরো কম নোটিশে করতে চাই, আমরা 21 দিন বা 14 দিনের নোটিশে যাব না, আরো অল্প সময় করবো, এটাও সম্ভব। বাট কেউ আপত্তি করলে ঝামেলা আছে ওনারা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর হচ্ছে এই জিনিসগুলো আছে। আর আমরা তো ইয়েটা বললামই, আপনার ওই যে সাধারণ সভার এই কোরামের কথা তো গত মিটিং এ বললাম যে যে আমাদের মোট হচ্ছে কি হবে, আমাদের মোট প্রাইভেট লিমিটেড কোম্পানির কি বলছিলাম অনেক, আমরা যদি মানে 6 জনের কম হয় তাহলে হচ্ছে কয়জন বলছিলাম, 2 জন, আর 6 জনের বেশি হলে 3 জন, আর হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির 5 জন, ঠিক আছে? সো আমরা এই ডিসকাশন গুলো করে ফেললাম। এবার হচ্ছে কোনো স্পেশাল মিটিং, স্পেশাল এজেন্ডা যদি থাকে, যেমন ধরেন বিশেষ সিদ্ধান্ত বা সাধারণ নয় অসাধারণ কোনো বিষয় যদি থাকে, তাহলে কি হবে, এটা 87 ধারায় বলা আছে। কি বলা আছে? কোন সিদ্ধান্তকে অসাধারণ সিদ্ধান্ত বলা যেতে পারে যখন কোনো সবার জন্য নোটিশ প্রদান করা হয়ে থাকে এবং সবার ভোটদানের অধিকারী সদস্যদের ন্যূনতম, আচ্ছা 3/4। আচ্ছা, এবার আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, যে একটু খেয়াল করে শুনেন, এইটা একটা আরেকটা টেকনিক্যাল বিষয়। সেটা হচ্ছে এজিএম এর কোনো কিছু পাস করতে চাইলে মেজরিটি কত পার্সেন্ট লাগে? কেউ একটু বলতে পারবেন আমাকে, কত পার্সেন্ট ভোট লাগে? 51% স্যার। 51। এই 51 কে একটা টার্ম বলে, একে বলে সিম্পল মেজরিটি। আজকে থেকে সবাই শুনে রাখেন যে এটাকে বলে সিম্পল মেজরিটি। অনেকে আমরা জানি, না জানলেও আমরা শুনে নিলাম। সিম্পল মেজরিটি হয় এজিএম এ। এবার যদি কোনো ইজিএম হয় বা স্পেশাল কোন রেজলিউশন হয়, তখন কিন্তু সিম্পল মেজরিটি হয় না, তখন এটাকে বলে 3/4 মেজরিটি। 3/4 মেজরিটি মানে 75% লাগে। তো এই কারণে বলা হয় যে যেটা নর্মালি আমরা এজিএম এর এজেন্ডায় যেটা বলছিলাম কি কি থাকে, একটা হচ্ছে যে অ্যাপ্রুভাল অফ অ্যাকাউন্টস, তারপর ডিভিডেন্ড পেমেন্ট, তারপর থাকে হচ্ছে যে আপনার ডাইরেক্টর নিয়োগ, অডিটর নিয়োগ, এবং এই জিনিসগুলো হচ্ছে সাধারণ। তাহলে এইগুলোর জন্য কোনো স্পেশাল কিছু লাগবে না। এইটার আগের নিয়ম অনুযায়ী 14 দিনের নোটিশে মিটিং আয়োজন করলে হবে এবং 51% ভোটে হয়ে যাবে। কিন্তু যদি স্পেশাল নেচারে কিছু থাকে, কোম্পানির নাম চেঞ্জ, অবজেক্ট ক্লজ চেঞ্জ, আমরা যেভাবে আগে দেখলাম, সেরকম কিছু হলে তখন লাগে হচ্ছে স্পেশাল রেজলিউশন। এবং স্পেশাল রেজলিউশনের জন্য মেজরিটি হচ্ছে 2/3 মেজরিটি, মানে 75%। বিষয়টা বোঝা গেল? ওকে ওকে। সো জিনিসগুলো সহজ, বাট আমরা একটু ডিসকাস করে রাখছি সব, যাতে করে আমরা যেন ভুল না হয়। তাহলে বলছে কোন সিদ্ধান্তকে অসাধারণ সিদ্ধান্ত বা স্পেশাল সিদ্ধান্ত বলা যাবে যখন কোনো সবার নোটিশ প্রদান করা যাবে, সবার ভোটদানের অধিকারী সদস্যদের ন্যূনতম 3/4 সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়। আর কোন সিদ্ধান্তকেই তখনই বিশেষ সিদ্ধান্ত বলা হবে, সেটা হচ্ছে 21 দিনের পূর্বে সভা আয়োজনের নোটিশ ভিত্তিতে ভোটদানের অধিকারী ন্যূনতম 3/4 সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটের সাধারণ সভায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। মানে এটাও সাধারণ সভা, সেই সাধারণ সভার নাম এজিএম না, সেটার নাম ইজিএম, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং। এজিএম এর নোটিশ ছিল আগে 14 দিন এবং ভোট পাস করতে 51%। আর ইজিএম যেটা স্পেশাল জেনারেল মিটিং, এখানে হচ্ছে 21 দিনের ছিল নোটিশ, আর ভোটের পাস করার নিয়ম হচ্ছে 3/4, নট 50%, 3/4 মানে 75%। সো বিষয়টা বোঝা গেল? এই বিষয়টা আমরা মোটামুটি বুঝলাম। এবার আরেকটা হচ্ছে যে আপনার বিশেষ সভার রেজিস্ট্রার নিকট দাখিল, মানে আরজেসি রেজিস্ট্রার নিচে এইখানে রিটার্নটা কিভাবে জমা দিতে হবে। আচ্ছা, প্রতিটি বিশেষ বা অসাধারণ, মানে যেটাকে আমরা স্পেশাল অথবা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং যেটা বলি, যে স্পেশাল মিটিং অথবা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, সেই সিদ্ধান্তের মুদ্রিত অনুলিপি, মানে হচ্ছে আমরা যে মিটিং মিনিটস কোম্পানির ক্ষমতাপ্রাপ্ত যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর এবং প্রত্যয়ন পূর্বক সিদ্ধান্ত গ্রহণের 15 দিনের মধ্যে রেজিস্ট্রারের নিকট দাখিল এবং নথিভুক্ত করতে হবে। সংবিধিবদ্ধ নিবন্ধীকৃত হলে, আচ্ছা সংবিধি নিবন্ধীকৃত হলে প্রতিটি বিশেষ বা অসাধারণ সিদ্ধান্তের সাথে সংবিধির অনুলিপি সংযুক্ত করতে হবে। আর সংবিধি নিবন্ধিত না হলে সদস্যদের 50 টাকা বা তার চেয়ে কম মূল্যের প্রতিটি সিদ্ধান্ত আপনার করতে হবে, তার চেয়ে কম মূল্যের প্রতিটি সিদ্ধান্ত প্রেরণ করতে হবে। মানে কোন একটা যদি 50 টাকার ডিসিশন নেয় সেটা দরকার নেই, আদারওয়াইজ এটাকে আপনাকে দিতে হবে। তবে এ ধারা পালনে ব্যর্থ হলে কোম্পানি ও জড়িত কর্মকর্তা প্রতিদিন 100 টাকা অর্থদণ্ড নিতে হবেন এবং প্রতিটি অনুলিপি প্রেরণের ব্যর্থতার জন্য 50 টাকা অর্থদণ্ড নিতে হবে। তার মানে ম্যাক্সিমাম আপনার 50 টাকা তো খুবই ছোট লিমিট। মোটামুটি হচ্ছে যে কোনো ডিসিশন যদি স্পেশাল নেচারের হয়
সেইটাকে আপনার 15 দিনের ভিতরে আপনাকে অবশ্যই রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টকের কাছে আপনার এটাকে নথিভুক্ত করতে হবে। ব্যর্থতা হলে আপনার প্রতিদিনের জন্য 100 টাকা এবং কর্মকর্তাদের 50 টাকা